সংস্কার পরিষদের শপথ অসাংবিধানিক, স্বরাষ্ট্রমন্ত্রী। সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী নেতা। ঈদ ঘিরে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। রেল ও বাস স্টেশনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। ইরানে বড় হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের, পাল্টা জবাব তেহরানের। আক্রান্ত মার্কিন ঘাঁটি, আলোচনার প্রস্তাব নাকচ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐক্যমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সংসদ অধিবেশনের পর বিরোধী দলীয় নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ সংকটের সমাধান সংসদেই করতে হবে। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। এ নিয়ে ক্ষোভ জানান 11 দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাশ করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ হা না ভোটের মাধ্যমে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 29 মার্চ 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই রায়টি লিখেছেন। এর আগে গত 20 নভেম্বর আপিল বিভাগ এই রায়টি দেন। এ রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ফিরলেও এই সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ হয়।
দেশের 42টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি 5,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মশক নিধন সহ অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকাকে আরও গতিশীল করতে শহরের যানজট দূর করা সহ দখলদারিত্ব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই কথা জানান তারা। বলেন, আসন্ন বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সব সিটি কর্পোরেশন। খণ্ডকালীন সময়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। এদিকে জেলা পরিষদের কাজে গতি আনয়নের লক্ষ্যে দেশে 42টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানানো হয়েছে। বিএনপি সংস্কার বিরোধী আজকের সংসদ অধিবেশনেই তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি গণভোট মানে কি না তা জাতির কাছে পরিষ্কার করারও দাবি জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা সাইদি ফাউন্ডেশন আয়োজিত মানবিক এবং শান্তিময় সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ উপেক্ষা করে সংবিধানকে নিজেদের মতো ব্যবহার করছে বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংস্কার না হলে রাজপথ এবং সংসদে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিচারিক হত্যাকাণ্ডের শিকারদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় সাইদি ফাউন্ডেশন প্রতিষ্ঠারও কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যেই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে অন্তরের ভিতরে আমার খুব ভীষণভাবে তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপরি তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে। গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখবো। আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। এবারের অমর একুশে বইমেলার পর্দা নামছে রাতে। গত 26 ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা 18তম দিনে এসে রাত 9টায় শেষ হবে। বইমেলার শেষ দিনে তাই দুপুর থেকে পাঠক দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে বইমেলায় এসেছেন পছন্দের বই কিনতে। তবে মেলা সংক্ষিপ্ত হওয়ায় আশানুরূপ বিক্রি না করতে পারায় হতাশ প্রকাশকরা। এবারের মেলায় 1,500-এর বেশি নতুন বই এসেছে। শেষ দিনে বার্জার প্যাভিলিয়নে ইনি মিনি রং চিনি নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং প্রধান বিপণন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।